ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, জুমাতুল বিদায়, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উদযাপনের শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকে। নির্ধারিত ভাড়াতেই সদরঘাট থেকে যাচ্ছে লঞ্চ, অনেকটা ফাঁকা বগি নিয়েই ছুটছে ট্রেন, বাসেও কমেছে চাপ। না, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে যাচ্ছি। টিকিট পাইছি, গাড়ি সিরিয়ালে আছে। জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। দাদু বাড়ি যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। ভোগান্তি হলো, পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। হরমুজে ইরানি নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা, হাইফা শোধনাগারে পাল্টা মিসাইল তেহরানের। ঈদের পর বিদ্যুৎ জ্বালানি সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। সরকারকে, কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকেই খুব ঠান্ডা মাথায় সমন্বয় করতে হবে। লম্বা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল নামার আশা, অতিথি বরণে প্রস্তুত পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের হোটেল, মোটেল, রিসোর্টগুলো। ভিয়েতনাম ও সিঙ্গাপুরে ম্যাচ খেলতে রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। 23 সদস্যের স্কোয়াডে হামজা সৌমিত্রা, অধিনায়ক জামাল ভুঁইয়া। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার, রমজান মাসেরও শেষ দিনটি জুমাতুল বিদা হিসেবে দেশ জুড়ে পালিত হচ্ছে। দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। জুমাতুল বিদার মধ্যে দিয়ে মাহে রমজানের এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুপুরে জুমার নামাজ আদায়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব তুলে ধরেন ইমামরা। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই দিনে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। জুমাতুল বিদার বিষয়ে আরও খবর জানতে চাই আমাদের সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। বায়তুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন তিনি। সাফা, রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদায় তো মুসল্লিদের উপচে পড়া ভিড় হয়, আজকের চিত্র কেমন দেখলেন? আজকের চিত্রটাও দেবাশিস সেরকমই, যদিও আপনি দেখছেন আবহাওয়াটা কিন্তু অনুকূলে নেই, প্রতিকূল আবহাওয়া। এবং নামাজের যখন আজানটা দেয় তখন তার আগে থেকেই কিন্তু তুমুল বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেও আমরা দেখলাম যে মুসল্লিরা যারা এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তারা নামাজ আদায় করার জন্য তারা সবাই এখানে এসে উপস্থিত হন, এবং সেটা 12:30 থেকে 1:45টার মধ্যেই কিন্তু কানায় কানায় ভরে যায় বাইতুল মোকাররমের ভিতরের যে অংশটি, সেই অংশটি। বাইরের অংশ যেটি আছে সেটি তো অবশ্য আজ কেউ নামাজ আদায় করতে পারেননি, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি কিছুটা থেমেছে, এবং এই যে জুমাতুল বিদায় যারা নামাজ আদায় করলেন, বেশ যারা মুসল্লিদের সঙ্গে আমার কথা হচ্ছিল খুতবার আগের যে সময়টাতে, সেই সময় তারা কিন্তু বলছিলেন যে এবার 30টা রোজা হওয়াতে কিন্তু এই জুমাতুল বিদাটা পাওয়া গেছে, এবং 5টা, একটি রোজায় 5টি জুম্মা পাওয়া এটি একটি ভাগ্যের ব্যাপার। এর আগে 3 বছর আগে এরকমটা হয়েছিল, এবং 3 বছর পরই কিন্তু এবারের রোজায় তারা এটি পেয়েছেন। কি দোয়া করলেন তারা? এই যে জুমাতুল বিদার যে তাৎপর্য, এবং সেই তাৎপর্যের কথাও যেমনটি খুতবায় তুলে ধরা হয়েছে, এবং মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে, দেশের শান্তি কামনা করা হয়েছে, এবং প্রত্যেকে যে যার যার মতো করে গুনাহ মাফের আশায় যাদের মতো করে নিজেদের মতো করে তারা দোয়া করেছেন, মোনাজাতে তারা সেই দোয়াগুলো চেয়েছেন এবং নিজেরা মাফ চেয়েছেন। নিজেদের পরিবারের যে সদস্যরা যারা মারা গেছেন সেই পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন। সব কিছু মিলিয়ে, এবং সবশেষ যেটি আমি দেখলাম যে সেটি হচ্ছে এই যে ঈদ যাত্রায় যারা বাড়ি যাচ্ছিলেন, বাড়ি যেতে যে যাদের প্রাণহানি হয়েছে তাদের জন্য কিন্তু এই জুমাতুল বিদায়ে দোয়া করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ধর্মপ্রাণ মুসলমানরা আরও একটি বছর অপেক্ষা করবেন, এবং আরও পরের যে রোজা সেই রোজার জন্য অপেক্ষা করছেন, এবং আগামীকালে ঈদ, এবং কিছুক্ষণ আগেই ঈদের এখানে যে জামাতগুলো কয়টা হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস, ধন্যবাদ সাফা যুক্ত হবার জন্য। জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী
আরেফিন শাকিল। আরেফিন, ঝড় বৃষ্টি তো হচ্ছে সকাল থেকেই ঢাকায়, ঈদগাহ ময়দানের প্রস্তুতি কেমন দেখছেন? দেবাশিস, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যারা এখানে আয়োজন করছেন তারা বলছেন যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে তারা সেভাবে আয়োজন করেছেন এবং উপযুক্ত ত্রিপল বিছানো হয়েছে, ফলে খুব বেশি সংকট বা সমস্যা হবে না। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা আগের চাইতে অনেক উন্নত করা হয়েছে এবং এর ফলে যে বৃষ্টি হচ্ছে দ্রুত পানি নেমে যাচ্ছে, এতে করে আগামীকালকে নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না। এবং আপনি জানেন যে 1,07,00,000 টাকার অর্থায়নে এই ঈদগাহ গত 28 দিনে মূলত ঈদগাহের যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল একটি ঐতিহাসিক মুহূর্ত, বাংলাদেশের রাজনীতিতে প্রায় 35 বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন এবং তারেক রহমানের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ তিনি প্রায় 19 বছর পর দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করবেন এবং তিনি এখান থেকে ঈদ উদযাপন নামাজ আদায় করে 8:30টায় আগামীকালকের এই জায়গা 8:30টায় মূলত নামাজের যেই শুরু হবে এবং এরপর নামাজ শেষ করে প্রধানমন্ত্রী চলে যাবেন যমুনায় গিয়ে সেখানকার মূলত সর্বসাধারণের জন্য যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য যোগ দেবেন। সেখানে কয়েক হাজার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, যেখানে কূটনীতিক থেকে শুরু করে সামরিক বেসামরিক সে সঙ্গে একেবারে সাধারণ মানুষ সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও বঙ্গভবনে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, যেটি সবসময় আসলে এক ধরনের রীতি চলে আসছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে এই ঈদগাহের আয়োজনে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ঈদগাহে 3টি প্রবেশপথ রাখা হয়েছে। একটি একেবারেই প্রেস ক্লাবের উল্টা পাশে, যেটি সাধারণ মানুষের জন্য প্রবেশপথ, এবং নারীদের জন্য হাইকোর্টের উত্তর পাশ থেকে আরেকটি প্রবেশপথ, এবং যারা ভিভিআইপি অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য মন্ত্রী পরিষদ সদস্যদের জন্য মূলত হাইকোর্টের ভিতর দিয়ে যে আরেকটি প্রবেশপথ রাখা হয়েছে, তারা সেখান দিয়ে অংশ নেবেন। এবং এই আয়োজন ঘিরে অর্থাৎ এই ঈদের নামাজ ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি নিরাপত্তার এক ধরনের ব্যবস্থা রাখা হয় এবং সেই কারণে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। পুরো জায়গাটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য অনুযায়ী কোনো ধরনের আশঙ্কা নেই, কোনো ধরনের নাশকতার যেমন আশঙ্কা নেই, তেমনি আগামীকাল একটি উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ উদযাপন করবে, তেমনটা তারা সবাই প্রত্যাশা করছে। দেবাশিস, ধন্যবাদ আরেফিন যুক্ত হবার জন্য। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকেই মক্কা ও মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত হয় সকাল 6:39, অন্যদিকে মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় 6:40। অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পর ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। ঈদের ছুটিতে শেষ সময়ে একদম নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে আজও দেখা যাচ্ছে মানুষের সমাগম। তবে গত কদিনের মতো উপচে পড়া চাপ নেই কোথাও। একই অবস্থা সড়কপথেও। বাসের সহজলভ্যতার পাশাপাশি কমেছে মহাসড়কে যানজটের ভোগান্তি। সব মিলিয়ে শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি সবাই। যানজটমুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদ করতে যাচ্ছি, ঈদে অনেকদিন পর যাইতেছি, বাবা মার কাছে আর আবার শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগতেছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ, তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ, আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্যবোধে আর কি, লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি
আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকাতে। শেষ দিনে সড়কপথের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। টার্মিনালগুলোতে চিরচেনা ভোগান্তি নেই ঠিকই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল কিছুটা। মহাসড়কের কোথাও কোথাও ভুগিয়েছে যানবাহনের ধীরগতি। জাম জট আছে, বাচ্চা আছে ছোট, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো আর কি। ভাড়া যেটা আগের ভাড়া ওইটাই নিচ্ছে 750 টাকা রংপুর, 100 টাকা বেশি নিচ্ছে। কোনো সমস্যা হয়নি, ঠিক মতো কথার সাথে কাজের সাথে মিল আছে। হ্যাঁ, টিকিট পাইছি, গাড়িও সিরিয়ালে আছে। ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে দিন 4 পরে আবারও জাদুর শহরে ফিরবে ঘরে ফেরা মানুষ, সে প্রত্যাশায় ঈদ মোবারক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, শেষ সময়ে টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সব গন্তব্যের বাস কি মিলছে? বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কয়েকটি বাস টার্মিনাল আমি ঘুরে দেখলাম। বেশিরভাগ টার্মিনালেই যাত্রীদের যে খুব একটি বেশি চাপ আছে সেরকমটি আমাদের চোখে পড়েনি। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়েছে, আজকে ঈদ ধরে যারা ঈদ করার জন্য গ্রামে গিয়েছেন বা রাজধানী ছেড়েছেন এইরকম মানুষের সংখ্যাই বেশি। যারা যেতে পারেননি, গত 2 দিনের যে বাড়তি চাপ, মানুষের ভিড়, নানা সংকটের কারণে তারাই মূলত আজকে যেহেতু ঈদ হচ্ছে না, কালকে ঈদ, সে কারণে মূলত আজকে যেহেতু একদিন সময় পাচ্ছেন সে কারণে বাড়িতে যাওয়ার জন্য রাজধানী ছাড়তে এই বাস টার্মিনালগুলোতে আসছেন। এবং যেহেতু যাত্রীর চাপ একেবারেই নেই, স্বস্তিতেই যারা আসছেন টিকিট পাচ্ছেন এবং গত কয়েকদিনের যে ঝক্কি ঝামেলা ছিল সেরকম ঝক্কি ঝামেলাও নেই। অর্থাৎ অ্যাভেলেবেল টিকিট রয়েছে, টিকিটের কোনো সংকট নেই এবং এর পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ার বিগত কয়েকদিন ধরে যে অভিযোগটি ছিল সেরকমটি নেই। যেহেতু টিকিটের কোনো সংকট নেই, যাত্রীর চাপও নেই, সে কারণে যারা পরিবহন মালিক রয়েছেন তারাও কিন্তু যেই নির্দিষ্ট ভাড়া সেই ভাড়ার চেয়ে ক্ষেত্রবিশেষে কিছু কিছু ক্ষেত্রে কমও ভাড়া নিচ্ছেন। সব কিছু মিলিয়ে আজকের যে ঈদের যাত্রা, শেষ দিনের যে ঈদের যাত্রা, সেটি একেবারেই স্বস্তিতে মানুষজন যেতে পারছেন। কিছু কিছু বাসে আমরা দেখেছি খালি বাস নিয়ে যেতে পারছেন। সব কিছু মিলে বলা যায় যে বিগত কয়েকদিনের যে ঝুঁকি ঝামেলা ভোগান্তির মধ্য দিয়ে মানুষ রাজধানী ছেড়েছে, আজকে একেবারেই স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। ইরানের ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার হাইফা। আশদোদেও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। IRGC টার্গেট হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারও। এছাড়া ঈদের দিন ইরানের হামলার শিকার হয়েছে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে শুক্রবার রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে এ পর্যন্ত মার্কিন হামলার শিকার হয়েছেন ইরানের 1.5 শতাধিক জাহাজ। ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল পরিশোধনাগার লক্ষ্য করে ইরানের অভিযান। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও রয়টার্সের একাধিক ভিডিওতে স্থাপনাটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন মিসাইল দিয়ে চালানো হয় এসব হামলা। তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলেও হামলা চালায় ইরান। তেহরানের হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগার। শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন ধরে যায় স্থাপনাটির বেশ কয়েকটি ইউনিটে। এছাড়া বন্ধ করে দেয়া হয় অনেকগুলো ইউনিট। সংযুক্ত আরব আমিরাতেও ছোড়া হয়েছে একের পর এক মিসাইল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে 2টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। হামলার শিকার হয়েছে বাহরাইন ও জর্ডানও। ইরানেও চলছে যৌথ বাহিনীর মুহুর্মুহু হামলা। শুক্রবার ভোররাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে IDF। বিশেষ করে শহরের পূর্ব দিকে চালানো হয় জোরালো হামলা। এছাড়া আক্রমণের শিকার হয়েছে পশ্চিমের কারাজ, দক্ষিণের কেরমান এবং হরমোজগান প্রদেশ।
হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের দাবি, মাইন বসানোর কাজে নিযুক্ত ৪৪টি ইরানি জাহাজ ধ্বংস করেছে ওয়াশিংটন। এছাড়াও তেহরানের আরও ১২০টি জাহাজ নিশ্চিহ্নের দাবি করেছে পেন্টাগন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি, তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে ৩৯টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। নতুন সরকার, রমজান সব মিলিয়ে এখনও জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ, কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। দাম যদি জাস্ট 50% বেড়ে যাবে, এই $12-13 বিলিয়ন, $19 বিলিয়ন চলে যাবে এই বছর। আমাদের তো ফরেন রিজার্ভ খুব শক্তিশালী অবস্থায় নাই, সাপ্লাই কিন্তু আরো বড় আকারে ডিসরাপশন হবে। তখন দাম তো পরের কথা, কৃচ্ছতা সাধনের পরেও যেই জায়গাগুলো আসলে বন্ধ করা যায় না ম্যান্ডেটরি, সেই জায়গার জন্য প্রপার তেল পাবো নাকি বা গ্যাস পাবো নাকি, এটা নিয়ে এখন শঙ্কা সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। এটার বড় কারণ হলো যে আগে যেই সরবরাহটা ছিল সেটা হয়তো আমরা পূর্বের দামে পেয়েছি, সেখান থেকে এখন আমাদের যে দামটা আছে এইটা বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো আমাদের শুরু করতে হবে। আশঙ্কা আছে আরও আসছে গরমে স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। প্রশ্ন হলো, চাহিদা অনুযায়ী উৎপাদনের জ্বালানি মিলবে তো? 10 দিন ধরে দিনে এই গুলশান বাড়িধারা এলাকাতেই দুবার তিনবার ইলেকট্রিসিটি যাচ্ছে, খুব বেশি সময়ের জন্য না, 15 মিনিট, আধা ঘন্টা। তো হয়তো এর মানে দেশের অন্যান্য জায়গায় হয়তো আরো বেশি লোডশেডিং হচ্ছে। এপ্রিল মাস থেকে আমাদের এটা অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত একটা পিক সিজন থাকবে এবং জুন জুলাইয়ের দিকে এটা সর্বোচ্চ পর্যায়ে যায় আমাদের চাহিদা। বিদ্যুতের উৎপাদন যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, পরিবহন এবং কৃষির মতো জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং আরেকটা হলো যে গ্যাসের সরবরাহের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা প্রযোজ্য। পরিস্থিতি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। এই যে বর্তমান উচ্চ মূল্যটা আছে, এটা খুব সহসা নেমে আসবে না। এটা যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেও এই দামটা উচ্চ পর্যায়ে থাকার মতন পরিস্থিতি আছে। সরকারকে, কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকেই খুব ঠান্ডা মাথায় সমন্বয় করতে হবে। প্রথমে প্রজেকশন, তারপর অর্থের সংকুলন, বিভিন্ন জায়গায় যোগ বিয়োগ করে সমন্বয় করা এবং সেইভাবে এটাকে সামাল দিতে হবে। দীর্ঘমেয়াদী নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ারও তাগিদ তাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে রীতি অনুযায়ী ঈদের নামাজের আয়োজন করা হয়। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ আনন্দ উদযাপন হচ্ছে এসব জেলায়। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের প্রায় 40 গ্রামের মানুষ। নিজেদের ধর্মীয় বিশ্বাস থেকে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে তারা ঈদ পালন করছেন। স্থানীয়রা জানায় 1928 সাল থেকে সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী প্রথম এই পদ্ধতি চালু করেন। সন্দেহের উপরে রোজা ভাঙা যায় না, সন্দেহের উপরে রোজা ভাঙা রোজার মতো ফরজ ছেড়ে দেওয়া যায় না। সেজন্য ওই সন্দেহের কারণে আমরা সেই চাঁদ দেখাটা গ্রহণ করতে পারি নাই।
মাদারীপুরে ঈদ উদযাপন করছেন ২৫ গ্রামের ৩০,০০০ মানুষ। প্রায় ১৫০ বছর ধরে এই রীতিতে ঈদ পালন করছেন এখানকার বাসিন্দারা। বগুড়ার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার ৩টি এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদ জামাতে ৩০ জন পুরুষ এবং ১০ জন নারী অংশ নেন। ইসলাম চলবো ইসলামের গতি, মানুষ কি হলো ওটা না, কোরআন হাদিসে যেটা আছে সেটা করা নাই, এটা হলো একজন মোমেনের দাবি বা মোমেন করব। জামালপুরে ঈদ উল ফিতর উদযাপন করেছে ২ উপজেলার ২০ গ্রামের মানুষ। রমজান মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের সাথেই তারা রোজা রাখেন। ঐতিহ্যবাহী মাঠেরা সারা অনেক বছর থেকে এখানে আমরা আগের দিনে ঈদ পালন করা হয় আর কি, সৌদি আরবের সাথে মিল রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ দেখার সাথে সাথে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা কি রোজা ভাঙো। সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর সহ জেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা। দিনাজপুর সদর সহ ৬টি উপজেলার কোনো কোনো এলাকায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। লক্ষ্মীপুরে ১০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। গত ৪৬ বছর ধরে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া সহ ১০ গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। ভোলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫,০০০ মানুষ ঈদ উদযাপন করছেন। জেলার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফ অনুসারীরা ঈদের নামাজে অংশ নেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নিতে টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ড্যামরা, সাভার এবং সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ থেকে মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন। ঢাকার ধামরাইয়ে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বরগুনার অর্ধশত গ্রামের অন্তত ২০,০০০ মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদ যাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সকালে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির এমন অভিযোগের প্রমাণ হাজিরের দাবি জানানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, এবারের ঈদে বাস যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম পাওয়ায় বেশ কিছু কাউন্টার মালিকের বিরুদ্ধে জরিমানা ও সতর্কীকরণ করা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অবৈধ ভাড়া নেওয়ার ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন স্থানে অবৈধভাবে টার্মিনালের বাইরে যে কাউন্টার করা হয়েছে তা থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তাই তাদের উচ্ছেদ না করা গেলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এর কোনোটাই আমি বলবো যে সঠিক নয়। কতটা বেশি ভাড়া নেওয়া হয়েছে বা আদায় করা হয়েছে এটা তথ্যভিত্তিক প্রমাণের বিষয়। আমাদের জানা মতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো এরকম স্বীকৃত পন্থা নেই যে অবৈধ ভাড়া আদায় করার সুযোগ আছে, আমরা সেটাকে পরিমাণ করব। এটাকে আমরা বলবো জিরো। যদি হয়ে থাকে কারোর থেকে ১০০ টাকা, এটাই অবৈধ, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে সরকার। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ হস্তান্তর করার সময় শাহজালাল বিমানবন্দর এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মোশাররফ সহ এ পর্যন্ত নিহত ৫ বাংলাদেশির পরিবারের দায়িত্ব নেবে সরকার। ঈদের একদিন আগে অনেকের মতো পরিবারের কাছে ফিরেছেন মোশাররফ, কিন্তু তার ফেরাটা ভিন্ন রকম। হাসি আনন্দের বদলে স্বজনদের কাছে আসলেন নিথর দেহে। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হতভাগ্যদের মিছিলে নাম উঠেছে প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধার। আধা ঘন্টা ১ ঘন্টা আগেও কথা বলছে বাড়িতে যে আমি সামনে ইফতার করব, আধা ঘন্টা সময় আছে, তো কালকে কিছু পয়সা পাতি পাঠাবো বাচ্চা কাচ্চার জন্য, তুমি কিছু কেনাকাটা করে দিও। তো আল্লাহ তাআলা এটা আর করতে দিল না, ওনাকে নিয়ে নিছে। পরিবারটা একেবারেই দুর্বল, নিঃস্ব, ওনার বৃদ্ধ বাবা মা করে, ঠিক আছে। পরিবারের একমাত্র আয়ের উৎস উনি ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে দীর্ঘমেয়াদী সহায়তা, সেই বিষয়টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। মোশাররফের মতো নিহত ৫ জনের মরদেহ এসেছে বাংলাদেশে। তাদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাময়িকভাবে তাদেরকে আমরা
আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট এবং তাছাড়া আমাদের আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে। এছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীরা চাইলে তাদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে আনা সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রত্যেকটা দেশে আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা যারা আসা সম্ভব ফেরত আনা সম্ভব তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় 1000 বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সাগর ও পাহাড়। কক্সবাজারের 3 পার্বত্য জেলায় বিপুল পরিমাণ পর্যটকের সমাগমের আশায় ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলে আগাম বুকিং শেষ। দর্শনীয় স্পট সাজানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। এবারও 4 শতাধিক হোটেল মোটেলে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। 70 থেকে 80% বুকিং আমাদের ওই সময় কনফার্ম হয়ে যাচ্ছে। ঈদের জন্য আমাদের অনেক প্রস্তুতি আছে। আমরা হোটেলকে ডেকোরেট করেছি পর্যটকদের বরণ করার জন্য। নির্বাচনের পর রোজার কারণে মাস দেড়েক ধরে কক্সবাজার পর্যটক শূন্য। সে ক্ষতি ঈদের ছুটিতে পুষিয়ে নেয়ার আশায় সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কসমেটিক, তারপর জুয়েলারি, বিভিন্ন আইটেমের জিনিস আমরা নিত্য নতুন সংগ্রহ করছি। বিচের পরিবেশে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি এই বছর টুরিস্ট আরও বাড়বে। প্রথমবারের মতো 50 সদস্যের স্বেচ্ছাসেবক নামানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। ভলান্টিয়ারটা নিয়োগ করা, যারা সি বিচে থাকবে, এই জিনিসগুলো নিশ্চিত করবে যে আনুষঙ্গিক সেবা দিই ওখানে সে যেন সহজে পায়। পর্যটকদের বরণে প্রস্তুত পাহাড়ও। রাঙামাটিতে সাজানো হচ্ছে পর্যটন স্পট। হোটেল মোটেল ও রিসোর্টে বেড়েছে বুকিং, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঈদের ছুটিতে পাহাড়ের পর্যটন চাঙা হবে বলে আশায় স্থানীয় ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটকরা যেন নির্বিঘ্নে আসতে পারেন, তারা যে কোনো জায়গায় যেন নির্বিঘ্নে যেতে পারেন এবং নিরাপদ বোধ করেন। এই জন্য রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 80% রুম অকুপেন্সি বুকিং হয়ে গেছে। আশা রাখে আরো বুকিং বেড়ে যাবে। অনেক পর্যটন আসবে আশা করি, আর অনেক বেচাকেনা করবে এটাও আশা করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ঈদের বড় ছুটি কেন্দ্র করে পর্যটন নগরী সিলেটে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জাফলংয়ের নীল জল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর, সবখানেই এখন পর্যটকদের বরণ করে নেয়ার শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত প্রশাসন। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার শীতল জল আর ধবধবে সাদা পাথরের বিছানা, প্রকৃতির এমন মায়াবী রূপ দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে এখন সিলেটের সাদা পাথর। শুধু সাদা পাথরই নয়, প্রস্তুতির ধুম পড়েছে পাথর জল আর পাহাড়ের মিতালি দেখা জাফলং ও বিছনাকান্দিতেও। পিছিয়ে নেই জলমগ্ন বন, রাতারগুল এবং ঝর্ণার শব্দ মুখরিত পান্থমাই। পর্যটকদের বাড়তি ভিড় সামাল দিতে পর্যটন এলাকার খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সাজাচ্ছেন তাদের দোকানপাট। একসাথে প্রায় 5000 লোকের করতে পারবো আর কি, যাওয়া আসা করতে পারবে। পরিবেশটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বৃষ্টি দেওয়ার কারণে নদীতে ডলাইছে। এদিকে পর্যটকদের আবাসন নিশ্চিত করতে হোটেল মোটেলগুলোতেও সাজ রব মিলেছে আশানুরূপ বুকিংও। পর্যটন স্পটগুলোতে আগতদের নিরাপত্তা ও যে কোনো হয়রানি বন্ধে সর্বোচ্চ প্রস্তুতি টুরিস্ট পুলিশের। প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো
সমস্যায় যেন পর্যটকরা না পড়ে। ঈদে পর্যটন এলাকাগুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারে সেই বিষয়ে এরই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। কোনোভাবে যাতে পর্যটকরা এসে হয়রানির শিকার না হয়। আমি এও বলছি যে আমাদের অতিরিক্ত দেওয়া হইল, তারপরে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমি র্যাবকেও বলে দিচ্ছি। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু পর্যটকদের। প্রকৃতির সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে সিলেট এখন পুরোপুরি প্রস্তুত। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়েই উদযাপনে নানা আয়োজনে অংশ নিচ্ছেন তারা। কাতার, কুয়েত সহ কয়েকটি দেশে হামলার সংখ্যায় এবার খোলা মাঠে মসজিদ ঈদ জামাত ও বাতিল হওয়ার প্রবাসীদের নামাজ আদায় করতে হচ্ছে মসজিদেই। এদিকে কেউ কেউ যুদ্ধের কারণে ফ্লাইট জটিলতায় দেশে পরিবারের কাছে ফিরতে না পেরে হতাশ। ভৌগোলিক কারণে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। জীবিকার তাগিদে এসব দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও উদযাপন করছেন মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। পবিত্র নগরী মক্কা মদিনা ছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও ঈদ জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার ছাড়া ঈদ কাটানোয় আক্ষেপ থাকলেও কমতি নেই উদযাপনে। আমরা আলহামদুলিল্লাহ এখন ঈদের নামাজ পড়ে আসলাম, এখন আমরা সবাই ঘুরতে যাবো। আর মিস করতেছি পরিবারকে, পরিবেশে থাকতে পারলে আর ভালোই তো। আপনাদের সকলকে সৌদি আরবের পবিত্র ভূমি থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের মোবারকবাদ, ঈদ মোবারক। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশিরাও। যুদ্ধের জেরে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতে এবার খোলা স্থানে ঈদ জামাতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর তাই মসজিদেই নামাজ আদায় করছেন প্রবাসীরা। নামাজ শেষে করছেন সৌহার্দ্য বিনিময়। কাতার সরকারের আইন মেনে চলার জন্য আমাদের কাছে মসজিদের ভিতর মাত্র আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 15 মিনিট সময়ের মধ্যে আমাদের সকলের সুবিধার্থে আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করেছি। কাতারের যে পরিস্থিতি, কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেহেতু কাতারের আইন কানুন মেনেই আজকের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা নামাজ আদায় করেছি সবাই মসজিদের ভিতরে। যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও ঈদে দেশে আসতে না পেরে হতাশ প্রবাসীদের কেউ কেউ। বহুদিন যাবৎ আমাদের ফ্লাইট বন্ধ, অনেক মানুষই আমরা দেশে যাইতে পারি না। ঈদ মানে তো আনন্দ, পরিবার পরিজন নিয়ে, কিন্তু বিমান বন্ধ থাকার কারণে আমরা দেশে যাইতে পারতেছি না। মনের অবস্থা ততটা ভালো না। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও ঈদ উদযাপন করবেন স্থানীয় সময় শুক্রবার। একই দিন উৎসবে মাতবেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।